আচ্ছা ডিকো ইন দ্য সেন্স যে সবাই ভাববে যে নেইমার খেলবে কিন্তু ওকে ড্রেসিং রুমে রেখেছে একটু মোরাল বুস্টিং। ওদের টিমে কোনো রিয়াল মাদ্রিদের প্লেয়ার নাই। ফর দ্য ফার্স্ট টাইম মেসি সহ হোল টিম একদম ফ্রিডম নিয়ে খেলবে এবার। নেইমার এবং এই রোনালদো এগুলোর পিছনে কিন্তু এক ধরনের কমার্শিয়াল জায়গা ওয়ান। মেসি CR7 দুজন দুই হাতে দুটো বিশ্বকাপ নিয়ে ওয়াকিং অফ ইনটু দ্য সানসেট। জানি ওয়ার্ল্ড কাপ খেলছে 2বার আর শাকিরা হচ্ছে 3বার। এদেরকে মিউট করে রেখেছি কারণ হাফ টাইমের পরে এসে এরা আবার যা শুরু করবে সেটা শোনার জন্য আমারও ধৈর্য দরকার ছিল। আপনাদেরও ধৈর্য দরকার হবে, আমাদের সাথেই থাকুন। আনমিউট। সিরিয়াসলি আমরা এত কিছু বলে ফেলছি। ভাই আপনি যেখানে ছিলেন স্টাডিয়ামে নাকি আমি ক্লুটা দিব? sure. আচ্ছা আপনি আমি clue হচ্ছে দিবেন। রিসেন্টলি যেটা দেখলাম এই যে লাস্ট ম্যাচের পরে আর্জেন্টিনার যে এই ফ্রেন্ডলি ম্যাচটা যে খুব একটা ভালো হয়েছে সেটা না, কারণ খেলছে কিন্তু হন্ডুরাসের সাথে, সেখান থেকেও আলভারেজ ছিল না এবং হচ্ছে মেসিও নামছে খুবই অল্প সময়ের জন্য। কাহিনী সেটা হচ্ছে গিয়ে যে ম্যাক্সিমাম প্লেয়াররাই কিছুটা আনফিট এবং হচ্ছে গিয়ে ওরা মানে প্র্যাকটিসও এনাফ পরিমাণ মানে স্ক্যালোনির যে কি বলবো এটা করে এক্সপেকটেশন ফুলফিল করতে পারতেছে না। সো হোয়াট হি ডিড ও হচ্ছে যে খুব স্ট্রংলি ওদের সবাইকে আজকে ডেডলাইন দিয়ে দিয়েছে যে এরপরের যে ফ্রেন্ডলি ম্যাচ এই ম্যাচে হচ্ছে যে লাস্ট আমি করব এবং হচ্ছে গিয়ে ওখান থেকে স্কোয়াডও প্রয়োজন হলে কাউকে কাটছাট করবে। মানে এই জিনিসটা খুব ভালো লাগে। এখন আমি এটা কেন বলতে আসছি সেটা হচ্ছে গিয়ে যে এরা কিন্তু সব নতুন রক্ত বেশিরভাগই, হ্যাঁ খেলতেছে খুব ভালোই করতেছে। এদের মধ্যে একমাত্র মেসি যে যার ফিটনেস নিয়ে যার অনুশীলন নিয়ে তার অন্যান্য জিনিস নিয়ে আসলে ওকে কোনো কিছু বলতে হয় না। জাস্ট এইটা আমার কাছে মনে হয়েছে যে ওর প্রাসঙ্গিকতাটা এইভাবেই থাকে। যদিও মেসি আমি পার্সোনালি মনে করি এই জার্সি পরে বসেই মনে করি ও কিন্তু এখন 10 to 15 রেঞ্জের খেলোয়াড় অন্তত এই ওয়ার্ল্ড কাপে। আপনি চোখ বন্ধ করে 10 জন প্লেয়ারের নাম বলতে পারবেন যারা এবার বাজির ঘোড়া বলতে পারবেন, এর পিছনে মেসি আছে। কিন্তু মজার কথা হচ্ছে আপনি নেইমারকে 20 থেকে 30 এর মধ্যেও পাবেন না, 20 থেকে 30 রেঞ্জে। আর সরি রোনালদোকে পাবেন না, আর নেইমার হচ্ছে আরো পরে অ্যাটলিস্ট 50 কাছাকাছি। এখন এদেরকে নিয়ে আসলে এই ওয়ার্ল্ড কাপে কতখানি আসলে আশা করতে পারে এই উত্তর দিতে পারবে আমাদেরকে। আরে এটার দুটো ইন্টারেস্টিং বিষয় আছে। নেইমারের বিষয়টা হচ্ছে নেইমারকে নিয়ে অনেক কথা হয়েছে যে থাকবে কি থাকবে না, অ্যাঞ্জেলো রাখবে কি রাখবে না, টাইমের মধ্যে ছিল না। নেইমারটা যেটা আমি বলি হয়তো আমরা মাসখানেক পরে এটা মিলিয়েও নিতে পারি, সেটা হচ্ছে নেইমার হচ্ছে বেসিক্যালি একটা ডিকয়। ডিকো ইন দ্য সেন্স যে সবাই ভাববে যে নেইমার খেলবে কিন্তু ওকে ড্রেসিং রুমে রেখেছে একটু মোরাল বুস্টিং। ও তো আসলে একটা সময় যেটা ছিল যে ইনজুরি কারণে হয়তো সেটা পারেনি, সেটা হচ্ছে মেসি রোনাল্ডোর পরে কিন্তু ওর নামটা অনেক বেশি আমরা শুনেছিলাম। ব্রাজিলের ক্ষেত্রেও একটা বিষয় ছিল স্পার্ক নিয়ে আসছে। হ্যাঁ, সো দেয়ারফর নেইমার হচ্ছে অনেকটা ডিকো হিসেবে থাকে। নেইমার কোনো ম্যাচেই 10-15 মিনিট বেশি খেলবেন না। হ্যাঁ, বিকজ নেইমার ফিটনেস আছে, ইস্যুস প্লাস অলসো হি ইজ লাইক দ্য হয় না যে আচ্ছা নেইমারের উপর ফোকাসটা বেশি, বড় হচ্ছে যে ভিনি, কুনিয়া, রাফিনিয়া, তারপরে থিয়াগো, যে থিয়াগো কিন্তু যারা বেসিক্যালি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে বা ফলো করে তারা কিন্তু ইগোর থিয়াগোর ফর্মটা কি আছে বলা হচ্ছে কি দারুণ খেলছে। তারপরে সেকেন্ড হাইস্ট গোলস করে হালান্ডের পরে এই এসে ব্রাজিল। এইবার আমি যেটা বলতেছি অ্যাপার্ট ফ্রম ফরগেট অল অ্যাবাউট ব্যান্টারিং, যে হচ্ছে গত টিমটা নিয়ে আশা করার মতো তেমন ছিল না। এইবার লোকজন আশাই করতেছেন, আপনি বলতেছেন না। এবং কার্লো অ্যানচেলোত্তিকে যদি আপনি দেখেন, অ্যানচেলোত্তি স্টিল ওয়ান অফ দ্য অটার কোচ। আর বেশিরভাগ কোচ হচ্ছে কি একদম ল্যাপটপ কোচ, যে হচ্ছে আমরা যদি ওইভাবে বলি যে এই 4-3-3 এইখানে ইমোশনের জায়গা নেই। আর ওই যে আমরা ভাই এইখানেও একটা জায়গা আছে, ওই দিন শুনতেছিলাম সেটা হচ্ছে ওভারসিজ কোচের মাধ্যমে কখনো জিতে নাই। এইটাও কিন্তু খুব একদম প্রমিনেন্টলি। এখন হয় কি হিস্ট্রি যখন আপনি বলবেন তখন নানা রকম ব্যাপার আসতে থাকে, অনেক কিছু মেলে না। আবার উল্টাটা আরেকটা বলতেছি, আমি একটা লেখায় বলতেছিলাম যে 70-এ ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতছে, তারপর 24 বছর ঠিক 24 বছর পরে 94 জিতছে। আবার জিতছিল কোথায়? ইউএসএ তে। আচ্ছা, আমেরিকান মাঠ হচ্ছে ওদের জন্য 2002 জিতে নাই, আবার 24। মানে এখন এগুলো মিলানো না খুব হচ্ছে আসলে, মানে আপনি যদি মিলাইতে চান একটার সাথে একটা। তবে আমি বলবো যে হচ্ছে আরিক ভাই যেটা বলতেছিলেন যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা মনে হয়েছে আমার মনে হচ্ছে মানে ইন্টারেস্টিংলি ব্রাজিল এবার ডার্ক হর্স। মানে অন্যবার আমরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে অনেক লাফালাফি করতেছি, আমরা অনেক কি করতেছি, আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মেসি আছে, তাকে পাত্তা দিতেই হবে। ব্রাজিলের এবং আরেকটা ভালো কাজ হয়েছে নেইমারকে নেয়া হয়েছে আসলে ওই ডিকয়ের জন্য। দুইটা ডিকয়, একটা ডিকয় হচ্ছে শেষ মুহূর্তে নেমে যদি কিছু একটা করতে পারে, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আপনার
ফোকাসটা সব ওর দিকে যাবে। অলরেডি আমরা দেখি ভিনির হচ্ছে ইস্যু আছে, ভিনির কিন্তু মিডিয়া ইস্যুস আছে। তো এবার কিন্তু দেখেন ভিনির নিয়ে কোনো কথা হচ্ছে না। নেইমার যদি হচ্ছে না থাকতো তাহলে দেখা যাচ্ছে ভিনি রেসিজম হ্যান ত্যান এগুলো নিয়ে আলাপ করতো। আবার রাফিনিয়া খেলে হচ্ছে বার্সেলোনায়, হ্যাঁ। ভিনি খেলে রিয়ালে, মানে একদম কয়েকদিন আগেই ওদের হলো যে হেভি একটা এখন এদেরকে যে জেল করার একসাথে বিষয়টা, ব্যাপারটা, এবং হ্যাঁ। এইবার সমস্ত ব্রাজিলের বেশিরভাগ লোকজন কথা বলতেছে নেইমার নিয়ে অন্যদের যেমন ব্রুনো গিমারেসের মতো প্লেয়ার খেলতেছে খুবই, সে কিন্তু আপনার ধরেন ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার আলিসন, সে ওই টিমে খেলতেছে। সব মিলায় ধরেন মানে এবং আপনি সেন্টার ব্যাক গুলো দেখেন না, গ্যাব্রিয়েল আর মার্কিনিয়স। আপনি দেখেন গ্যাব্রিয়েল তো এই সিজনেও তো আর মার্কিনিয়স এর চ্যাম্পিয়ন্স লিগে জিতলো। শুধু তাই না, চ্যাম্পিয়ন্স লিগের 2 ফাইনালের 2 বেস্ট প্লেয়ার, মানে 2 সাইডের। গ্যাব্রিয়েলরে আমরা হচ্ছে আনফরচুনেটলি মনে করতেছি যে ফাইনাল বাট ওয়ে হি ডিফেন্ডেড, আমি আমার একটা স্ট্যাটাসে লিখছিলাম যে কোন একটা ফাইনালে সম্ভবত সার্জিও ক্যানেভেরার পরে এত ভালো ডিফেন্স আমি কাউকে, মানে ভাই বলের পজিশন 24%, অথচ কোনো ক্লিয়ার কাট শট নিতে পারতেছে না। মানে পুরো ম্যাচে পিএসজি একটা গোল পাইছে পেনাল্টি থেকে, মানে গ্যাব্রিয়েল ওয়াজ ফ্যান্টাস্টিক। আর মার্কিনিয়াস ইজ এ ব্রিলিয়ান্ট ডিফেন্ডার এন্ড a brilliant leader as well. ভাই So, তাহলে সেম জিনিসটা কি তাহলে মনে হয় না যে রোনালদোর ক্ষেত্রে হইতাছে? রোনালদোর এখানে ওই পয়েন্টটাতে ছাড়াই আসছে কিন্তু না, দল না না পুরোটা পর্তুগালের ক্ষেত্রে ভাই আরেকটা ঝামেলা আছে, sorry। পর্তুগালের একটা ইন্টারেস্টিং আরেকটা বিষয় হচ্ছে যে রোনালদো তো এখন অবভিয়াসলি আমি যদি সেটা কম্পেয়ার করি যে নেইমার তো ফিট না, বা আসলে ওই পিক থেকে নেইমার সরে গেছে, রোনালদো তো এখনো গোল দিয়ে যাচ্ছে এবং রেগুলারলি খেলে। রোনালদো বিষয়টা হচ্ছে রোনালদো কিন্তু একটা ইম্প্যাক্ট প্লেয়ার, এটা অনেক জায়গায় অনেকে বলেছে, অনেক লিখেছে যে রোনালদোকে অ্যাকচুয়ালি ঠিকঠাক ভাবে ম্যানেজটা করতে পারাটা, রোনালদো যদি প্রত্যেকটা গেম স্টার্ট করে তাহলে কিন্তু প্রবলেম, বিকজ এখানে গনসালো রামোস একটা বেটার আছে এবং ওদের পর্তুগালের মিডফিল্ড কিন্তু আমি যেটা বলতে চাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। ইয়েস, এই মানে মুহূর্তে একদম, মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন ধরেন ওইটা ক্রস করাটাই টাফ হবে যে কারোর জন্য। ভিটিনিয়া চ্যাম্পিয়ন্স ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ বলতে ভিটিনিয়া ম্যান অফ দ্য ম্যাচ, ব্রুনো যে ফর্মে আছে, ব্রুনো যে প্র্যাকটিস ম্যাচে একটা দুর্ধর্ষ গোল দিয়েছে। Even ব্রুনো কিন্তু এবার এমনও লিগে শোনা- বেস্ট প্লেয়ার হইছে এই ইভেন এমনও তো শোনা যেতেছে যে রোনালদো হয়তো বা প্রতি ম্যাচে খেললেও, মানে কয়টা ম্যাচে খেলবে এটাও একটা কোশ্চেন, এবং খেললেও খুবই অল্প দেখেন সময়ের জন্য। গতবারও কিন্তু রোনালদোর সাথে তাই করা হয়েছে, মানে যেটা নিয়ে গতবারও কিন্তু রোনালদো এরকম সুযোগ পায় না। ইউরোতে একই অবস্থা হয়েছে, ইউরোতে তো সে খেলতেই পারে না। এখন আরেকটা জিনিস কিন্তু আমাদের খুব সিরিয়াসলি বিবেচনা করতে হয়। আমরা একটু আগে যেটা মেসি আপনার কথার সাথে আমি একমত যে মেসিকে যতই পাতা দেখ যায় দেখে তো জিতে আসছে। হ্যাভিং সেড দ্যাট নেইমার এবং এই রোনালদো এগুলোর পিছনে কিন্তু এক ধরনের কমার্শিয়াল জায়গাও আছে। এক্স্যাক্টলি, মানে যেটা এদেরকে এখনো কেউ ব্রেক করতে পারে না, রাখা যায়, ধরে রাখা বাজিয়ে যায়, রাখা যায়। মানে হচ্ছে সেটার একটা চাপ অবভিয়াসলি ধরেন থাকে। হচ্ছে লুকা মদ্রিচ, মানে হয়তো ক্রোয়েশিয়ার কত 2 বার বা 3 বার দারুণ খেলছে, এবার হয়তো তার ধারে কাছে যাবে না, না। কিন্তু এই প্লেয়ার গুলাকে সামহাও তার স্টার ভ্যালুর কারণে তাদেরকে, Stardom যেটা আর কি, হ্যাঁ, হ্যাঁ, এবং clear রাখা। এইটার আরেকটা ভালো দিক হবে যে হচ্ছে যারা আসলে স্টারডম নাই তারা এবার দেখা গেল এক্স্যাক্টলি একদম প্রেসার ফ্রি ভাবে হ্যাঁ, খেলতে pressure free পারবে। ভাবে। ওই যে আমি একটু আগের প্রসঙ্গে ফিরে আসি যে আর্জেন্টিনারে কেন এবার অনেকে আন্ডাররেটেড করলো, আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন হতে পারে, কারণ হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম মেসি সহ হোল টিম একদম ফ্রিডম নিয়ে খেলবে এবার। মানে ওয়ার্ল্ড কাপ জিতে আসছি, ওই প্রেসারটা নাই যে আমাকে একটা কাপ নিতেই হবে। এবং গতবার আমরা কিন্তু অনেকে দেখছি যে মেসির কারণে ওয়ার্ল্ড কাপটা জিততে হবে, এমি ডিরেক্ট এইটা বলছে, মারিয়া মরিয়া হয়ে খেলছে যে মেসির জন্য হইলে ওয়ার্ল্ড কাপটা আমাদেরকে জিততে হবে। এইবার কিন্তু এই প্রেসারটা নাই, সো এইটা কতখানি হেল্প করবে ও না আপা, এইটা নিয়ে আবার উল্টা থিওরিও আছে। উল্টা থিওরি হচ্ছে যখন সৌদি আরবের সাথে ম্যাচটা কেন এত ভাইটাল বলি, আপনার ওই ম্যাচে পাপু গোমেজকে নেওয়া হয়েছিল এবং দ্যাট ওয়াজ বেসিক্যালি একটা হচ্ছে ইগোইস্টিক চয়েস। পাপু অনেক সিনিয়র, তাকে নেওয়া, এবং ওই ম্যাচটা হারার পরেই স্কালোনি বললো ডু অর ডাই, সো আমি হচ্ছে একই সাথে ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ আর হচ্ছে আলভারেজকে নিলে, একজনের বয়স 21, একজনের বয়স 22, একজনের বয়স 23। ওইটা কিন্তু আরেকটা ফ্রিডম চলে আসছে, মানে ওই ম্যাচটা হারাতে কত ব্লেসিং হইছে, কারণ নাইলে ধরেন ওই পাপুকে ক্যারি করতে হইতো, সিনিয়র আরেকটা প্লেয়ারকে, এই তিনজনকে আনলিশ করে দিল, এন্ড দে ওয়্যার বেসিক্যালি উই উইল ডাই ফর মেসি। একটা রিজনেবল রিজন পাওয়া এটা গেছে। আরেকটা এটা তো ধরেন ইমোশনাল দিক থেকে বলছেন, আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে অ্যানচেলোটির কথা একটু আগে যেটা উঠলো, বেসিক্যালি আর্জেন্টিনার যেটা বড় লাস্ট ওয়ার্ল্ড কাপ যেটা স্ট্রেংথ ছিল সেটা হচ্ছে যে হারার পরে ট্যাকটিক্যালি কিন্তু টোটালি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে চলে গিয়েছিল এবং প্রত্যেকটা টিমের এগেইনস্টে কি করে হবে, কোনটাতে মানে 3 ইন দ্য মিডল 2 ইন দ্য মিডল না কি করে চেঞ্জ করে 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 খেলা এবং অ্যাডাপ্ট করেছিল, কিন্তু যেটা কিন্তু সর্ট অফ একটা ইউরোপিয়ান মেন্টালিটি থেকে আসে। এবং আপনি ধরেন ওই যে আমি যেটা বলতেছি আগের আলাপে, আমার যেটা মূল আলাপটা ছিল যে ওই ইগোর জায়গাটা চলে গেছে হুট করে, এই আমি সিনিয়র, এই ম্যাকালিস্টার ওই দিনের বাচ্চা ছিল, তখন খেলে কি ব্রাইটনে, এনজো ফার্নান্দেজ তখন কেউ সেভাবে চেনি না, দে কেম এন্ড দে স্টার্টেড, মানে ওই যে পাঞ্চটা করছে, তো ব্রাজিল যদি এবার এটা করতে পারে
মানে কিন্তু তাও স্টিল আই হ্যাভ ডাউটস, মানে এটা দিনা আপা আরিক এবং হলো ফাইজ ভাই, সেটা হলো যে আমরা যখনই কথা বলতেছি গোল টেবিলে আমরা পুরো গোল গোল ঘুরে সেই হলো যে পর্তুগালের CR7 নিয়ে কথা বলতেছি, আমাদের এই আলোচনা বা আর্জেন্টিনার পেছনে যাচ্ছি। এর বাইরে হলো যে আমরা ফ্রান্স নিয়ে তো কথা বলার প্রয়োজন মনে করতেছি না, কারণ আমাদের মাথার মধ্যে সেট হয়ে আছে যে ফ্রান্স আসলে ওই জিনিসটাই করবে, কিন্তু আমাদের তো ফ্রান্স নিয়ে আমাদের আসলে টিমের মধ্যে আটটা যদি স্টার থাকে এবং হ্যাঁ, আর ইনজুরি ফ্রান্সের বিষয় হচ্ছে এবং ফ্রান্স- স্পেন কিন্তু এবার হলো যে অনেক ফ্যান ফেভারিট একটা Hot টিম, favorite, হট ফ্রান্সের- টপ মানে ফ্রান্সের পিকার। বিষয়টা হচ্ছে আমরা যে- কোথায় বলতেছি না না, এই যে আমরা এদেরকে ফ্রি পাস দিয়ে দিচ্ছি। ফ্রান্সের যেটা আই ফিল যে ওরা 18 জিতেছে, 22-এও কিন্তু অলমোস্ট একদম মানে একটা 22-এ ভাই একদম মানে, হেরে গেছিলাম, হ্যাঁ, কিন্তু মার্টিনেজের ওই সেভটা না লাস্ট হইলে, ওই সেভটা না হ্যাঁ, হয় ওইটা হেরে কিন্তু- গেছিলাম, ওটা মনে করতে চাই না, মানে ওইটা যে কি একটা সিনারিও ছিল আমাদের জন্য, মানে এটা আসলে ইনফ্যাক্ট এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি বলি, হ্যাঁ। আমি তখন অফিসে বসা, আমরা রাতে সবাই মিলে পত্রিকা অফিসে রাতে দেখতেছি। খেলা, আমার খেলার পাশের পরে news দিতে আর্জেন্টিনার হবে। ফ্যানদের আমি শুরুতে বেন্টার করতেছিলাম, পচাচ্ছিলাম, ইভেন যখন নেইমার যখন হ্যাটট্রিক করলো, এমবাপ্পে যখন হ্যাটট্রিক করলো, আমি লাফাচ্ছি, যেটা হয়। হ্যাঁ। কিন্তু লাস্টে যখন দেখলাম যে ইসের ওই সেভের পরে ওনাদেরকে আমি ধরে রাখতে হয়েছে, দেন মাই হিউম্যান বিং পার্ট কেম আউট, মানে আরে ভাই, Exactly. মানে একটা মানুষ ছেড়ে দিছিল। যেতাম মরার থেকে তো বেশি হইতে পারে না। আমার পাশের কলিগ মুরব্বী মানুষ, উনি হচ্ছে দেখলাম যে হার্ট অ্যাটাক করে মারা যাবে, আমি বললাম ভাই টেনশন নিয়েন না, ওই আপনারা জিতবেন। আমি জানি না আসলে এমন হয়েছিল। স্পেনের হলো যে যাই হোক, এবার এইবার হট পিক হচ্ছে হওয়ার কারণ কি বলে মনে হয় যে মানে ওভারঅল ওদের কি অবস্থা বলুন তো? স্পেনের একটা জিনিস হচ্ছে যে স্পেনের রান টু দা মানে সেমিফাইনাল কিন্তু মোটামুটি অত ডিফিকাল্ট না। ওরা এবার একটা যেটা কাজ করছে, ওদের টিমে কোনো রিয়াল মাদ্রিদের প্লেয়ার নাই। ভাই আমি বুঝলাম মানে যে স্পেনের একটা রিয়াল মাদ্রিদের প্লেয়ার নাই, তার মানে হলো যে স্পেনের শিবির কি শান্ত। না শিবি টিভির আর বলা লাগবে না এই, ভাই, এই, আমরা পরে আবার শিবিরের এটা নিয়ে আলোচনা কথা হবে, আমরা ওই আলোচনায় আর না যাই। আমরা তবে না যাই। তবে সিরিয়াসলি স্পেন নিয়ে ভাইয়া যেটা বলতেছে আমি একটু শুনতে চাই ভাই। টিমের ইয়ে নিয়ে যেটা সেটা হচ্ছে স্পেনের সামহাও একটা হচ্ছে যে রানিংটা অত ডিফিকাল্ট না, হ্যাঁ, যে মোটামুটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কিন্তু ইজি গেমস এর ভিতর দিয়ে আছে স্পেন। দ্বিতীয় কথা হচ্ছে যে স্পেন একমাত্র স্ট্রাইকার জায়গাটা একটু ওই যে এরকম মানে লাইনটা লিড করার মতন কোনো ওরকম প্লেয়ার নেই, বা আদারওয়াইজ স্পেন কিন্তু মোটামুটি বেশ ভালো একটা ব্যালেন্স। এক্সপেরিয়েন্সড প্লেয়ার না ওটার কথা বলতেছো যে? না ওই ভাই যেটা বলতেছে আমি আবার বলবো এটা ব্লেসিং হইতে পারে, কারণ স্পেনের যে ওয়ার্ল্ড কাপটা জিতছিল আপনার মনে আছে, 7টা গোল দিয়ে পুরো টুর্নামেন্টে, কারণ ওদের হচ্ছে যে পিভটাল স্ট্রাইকার ছিল না। ওই ট্যাকটিক্যাল দেখবেন ডেভিড ভিয়া এবং দাভিড ভিয়াও টোরেস ছিল, মানে দাভিড ভিয়াও কিন্তু ওইবারে সেরা গোল স্কোরার, কিন্তু এবার দেখা যায় ড্যানিয়েল মোর মতো কেউ হয়তো আইসা এমন হয়ে যাইতে পারে। ড্যানিয়েল মো, এদিকে হচ্ছে রড্রি, কিন্তু রড্রি আমার ফর্মটা একটু ঝামেলা, আর এদিকে পেড্রি আর গ্যাভি। আবার আরেকটা জিনিস আমি স্পেনের ব্যাপারে বলতেছি, ফুয়েন্তে খুবই ট্যাকটিক্যাল, এবং ও যে কারণে আমরা যেটা নিয়ে হাসাহাসি শুরু করলাম, কারণ একই ধাঁচের প্লেয়ার নিয়েছে, এবং ওইটা জেল আপ হইতে এটা স্পেনের জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ হইতেও পারে। ভাই, আমরা একটা গ্রুপ স্পেনে যদি ধরো সবাই যদি সব খেলাগুলি জেতে, স্পেনের কোয়ার্টার ফাইনালে স্পেনের সাথে, সেমিফাইনালে স্পেনের সাথে দেখা হবে ফ্রান্স। হ্যাঁ, সো তারা ওইটা পর্যন্ত একটা অত match ডিফিকাল্ট কিন্তু না, মানে আমি যেটা যদি এখন কেউ যদি গ্রুপে সেকেন্ড হয়ে গিয়ে যদি একটু ওদের উল্টাপাল্টা করে ফেলে, এ ফাইজ ভাই, আপনি তো হলেন যে এত প্লেয়ার নিয়ে কথা বললেন, এদেরকে খোঁচা দিলেন ওদেরকে খোঁচা দিলেন, আপনি তো হলো যে ইংল্যান্ড নিয়ে কিছু বললেন না। আপনার তো হলো যে থ্রি লায়ন্সদের নিয়ে আপনার কোনো প্রেডিকশন নাই, এটা কেমন ভাই জার্মানি আসলে আমি এক্সপেক্ট না, করছিলাম জার্মানি না, আমি ইংল্যান্ডের বলতে পারতাম, ইংল্যান্ডের কথা বলতে পারতেন, আর কথা আগে বলি, জার্মানি এইবারও প্রিপেয়ার না, কিন্তু জার্মানি আমার যেটা মনে কিন্তু এবার হচ্ছে, তোরা খুব প্রচার প্রচারণা করতেছে যে প্রচারণা এবার ওরা তো- আগের জায়গায় আবার না, ফিরে আসছে, প্রচারণা মাঝখানে তো করবে। ফর্ম গেছে খারাপ। ওদের যেটা হচ্ছে, ওদের যে ইয়াং জেনারেশন, দে উইল এক্সপ্লোর প্রবাবলি এই টুর্নামেন্টের পরেরটা, আচ্ছা। যেটা যেই পার্টনারশিপটাকে বলতে সুসিয়ালা পার্টনারশিপ, মানে উইডস এন্ড মুসিয়ালা, মানে দে আর প্রবাবলি দ্য মানে নেক্সট মেসি এমবাপ্পে বা যাই বলুন। লিভারপুল ফ্যানের পক্ষেই বলা সম্ভব যে হুইচ ইজ দ্য নেক্সট মেসি এমবাপ্পে, ও ভাই, মানে সিরিয়াসলি ফ্লোরিয়ান ওয়ার্স্ট। মানে কামান, আপনি এক সিজন দেখা লিভারপুলের স্লটের আন্ডারে সে একটা সিজন আইসা খেলেই হচ্ছে তার খারাপ হয়েছে, বাট ন্যাশনাল টিমে ওই যে আমি ওই জন্য বলতেছি ওর যে জেলটা হয়েছে মুসিয়ালা, তেমনি আমি তো জামাল মুসিয়ালাকেও বলতেছি, আমি তো খালি উইডস বলতেছি না। এবং ধরেন আপনি যাই হোক, এটা আপনি ম্যান ইউনাইটেড ফ্যান, আপনি কারণ সেগুলা বুঝবেন। আর আমার টিম যেখানে হচ্ছে ধরেন এই যে আমি জার্সি ক্যান পড়ছি, জার্সি পরার কারণ হচ্ছে ভ্যান ডাইক, মানে ভ্যান ডাইক যে টিমের ক্যাপ্টেন, আমি চাই ভ্যান ডাইকের হাতে গ্যাকপো আছে আপনাদের সামহাও, গ্যাকপো সামহাও আছে, হ্যাঁ গ্রাভেনবার্গ আছে, হ্যাঁ ওই যে পুরোটাই আর কি আপনার যে ডাচের ইয়েটা ধরে রাখছে, যেই জন্য হচ্ছে এবারও লিভারপুল যখন ফিফথ হয়েছে, ডাচও দেখবেন যে এই যে কোয়ার্টার ফাইনালে বাদ।
মানে তাও তো আপনি কি বলেন যে অভিশাপ দিতেছেন ওনারে? একটা টিমে যদি এতগুলো লিভারপুল প্লেয়ার থাকে তারা কেমনে কিভাবে হচ্ছে তোমার এই যে কোয়ার্টার ফাইনালে বেশি যাবে? এইবার হলো যে কোন ক্লাব থেকে জন্য সবচেয়ে বেশি প্লেয়ার খেলতেছে? সিটি ম্যানচেস্টার সিটি। 19টা, বিকজ না সিটি তো হচ্ছে যেভাবে তো স্কোয়াডটা ডেভেলপ করা, সিটি ওখানে ভালো থাকবে। বাট একটা আমরা কিন্তু ধরো যে টিপিক্যাল প্লেয়ারগুলোকে নিয়ে কথা বলি, এটা গুড পয়েন্ট যেটা রেজ করেছেন, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্কোরার্স বা লিস্ট কাছাকাছি যার মতো এর্লিং হালান্ড কিন্তু ওর ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, এবং প্লাস নরওয়ে টিমটা কিন্তু বেশ ভালো মানে আন্ডারডগ হিসাবে। হ্যাঁ, কিন্তু ধরেন ওই মুশকিল হচ্ছে ওই খুব বেশি, যেটা ধরেন সালার মতো প্লেয়ারের গতবার স্ট্রাগল হয়েছে, টপ ফর্মে গেছে, কিন্তু এইবার যেমন ধরেন ওই যে সুইডেন টিম ইসাকার গে করে উপরেই আছে, কিন্তু নিচে ধরেন ওরা, আমি ওই দিন আমার সুইডেনের এক বন্ধুর সাথে আলাপ করতে, ওরা ফার্স্ট রাউন্ড পারে, ইসাক গয়কার কেন উপরেই এরা আছে। বাট আমার মজাটা হচ্ছে, ভাই খুব ভালো পয়েন্ট ধরছেন, যে গতবার আপনি মরক্কোর কথা চিন্তা করেন, মানে আরেকটা জিনিস কিন্তু হয় মানে যেহেতু হচ্ছে পুরো টুর্নামেন্ট জুড়ে মানে এরা হয় কি লেথার্জিতে থাকবে, পুরো সিজন ফাইট করে আসছে আর্সেনালের হয়ে, পিএসজির হয়ে, এখন যেসব প্লেয়াররা কখনো ওইরকম ভাবে সুযোগ পায় নাই, এই টিমগুলা ধুম করে চলে উঠতে পারে, তারা আইভরি কোস্টের টিমটা বা দেখা গেল যে ভালো কথা বলছেন। এইবার ওই যে বাজির ঘোড়া বলে না যে থাকে যে কিছু ডার্ক হর্স, মানে প্রতিবারই দে ওন বি দা চ্যাম্পিয়ন রানার আপ, কিন্তু ওরা সবার চোখ এড়ে কোয়ার্টার পর্যন্ত বা সামহাউ ফাইনাল খেলবে, ওটা হইলো, কিন্তু ওরা চ্যাম্পিয়ন আসলে ফাইনালি হইতে পারে না যায়। এইবার কলম্বিয়াকে অনেকে এটা ধরতেছে, বিকজ অফ ওর নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই, মানে এই মুহূর্তে মনে পড়তেছে না, ওর জন্য বলতেছে যে কলম্বিয়ার জন্য যে বলতেছে যে এইবার কলম্বিয়া একটা কিছু হয়তো বাইপাস করে ওটা চলে যাবে এই পর্যন্ত। তো ও যদি যায় কোন না কাউরে তো নকআউটে ফালায়া যাবে, কে না কে ওটা করবে। ইকুয়েডর কিনেও বলা হচ্ছে, প্লাস আরেকটা টিম যেটা হচ্ছে যে জাপান ইজ ফ্যাসিনেটিং। ইনফ্যাক্ট আমার অফিসে একজন জাপানি, তার সাথে সে খুবই আশাবাদী, আমি বলতেছি যে জাপানের ফ্যানগুলো কিউট আছে। জাপানের আমার অফিসে আমার বস, হ্যাঁ, সে হলো যে জাপানের ফ্যান, সে হলো জাপানের খেলা তার খুব ভালো লাগে, কারণ জাপানের খেলা হইলে তো হোস্টদের জন্য টমিওসে পর্যন্ত টিমে মানে ঢোকার চান্স। ভাই জাপানের খেলা হলে হোস্টদের জন্য সুবিধা না, আলাদা করে আর বেতন দিতে হয় না, মানে ক্লিন করার জন্য ক্লিনার দেখে পরিষ্কার করে ক্লিন করে রেখে যাবে। আসলে ওরা যে সভ্য জাতি তার প্রমাণ সব জায়গায় পায়, উইচ আই অ্যাপ্রিশিয়েট অ্যাকচুয়ালি। ভাই ওই ব্যাপারটা ওদের মধ্যে আছে, ওই যে জেল হয়ে খেলা এই করা, এবার ওদের, এবং আপনি দেখেন কি পরিমাণ জাপানিজ প্লেয়ার এখন ইউরোপিয়ান লিগ গুলোতে খেলে, ওদের প্রায় সব কিন্তু ইউরোপিয়ান লিগ থেকে আসা, এবং ওদের ট্যাকটিক্যালি ওদের এই কোচটা, সরি আমি এক্সট্রিমলি সরি ওনার নাম ভুলে গেছি, হবে কিছু একটা, মানে এখন ধরেন উনি হচ্ছে ধরেন জে লিগের যে দুর্দান্ত, বেসিক্যালি যে জিকোর হাত ধরে ব্রাজিলিয়ান, ওদের কিন্তু ওই যে ব্রাজিলিয়ান স্টাইল। আপনি গতবার একটা অ্যামেজিং জিনিস আমার খুব মনে আছে, আপনাদের মনে থাকবে, ওই যে 10টা অপোনেন্ট প্লেয়ার অফসাইডে ফেলা দিয়েছিল একটা ফ্রি কিক দিয়ে। জাপানের প্রসঙ্গে যাতে সাউথ কোরিয়ার কথা বলি, আমাদের এখানকারই তো এশিয়ানে সাউথ কোরিয়ার একটা প্রমিনেন্ট খেলোয়াড় সান, যারা আবার সোনাল্ডো বলছে, ওর কোচ নাকি, আর ওর বাবাও তো খেলোয়াড় ছিল। ওর লাইফ জার্নিটা দেখেন। আচ্ছা, আমরা যখন প্লেয়ার নিয়ে কথা বলি, মানে আমার কাছে মনে হয় হি ইজ সামওয়ান উই শুড টক অ্যাবাউট, কারণ ওর জার্নিটা, ওর বয়স 34 বছর, বাবা বলছে যে রিটায়ার করার পর্যন্ত তুমি বিয়ে করতে পারবে না, ও এখনো পর্যন্ত ম্যারিড কাইন্ড স্ট্রাগলের মধ্যে আছে। ওখান থেকে এসে জার্মানিতে হচ্ছে গিয়ে ও, হ্যাঁ, ইউ ক্যান থিংক অ্যাবাউট ইট, ইউ ক্যান থিংক অ্যাবাউট ইট। আমার দিকে আসা যাবে না, আবার সবাই আসছে, আমার সেই সব ব্যাপারে আমাকে করা যাবে, আবার সিরিয়াস আলোচনার মাঝখানে আবার চলে যায় বলে টলে, যাই হোক। তো ওর ব্যাপারটা ভাই আমি মনে হয় ও এতদূর পর্যন্ত আগে গেছে এটা বুঝলাম না। টটেনহামকে তো চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগে করেই গেল, ইউরোপে কোনটা ভাই এরকম একটু ভুল হয়, এমন কেন করেন ভাই? এক্সাইটেড বুঝেন না, ভাই কিন্তু ও জিতে আনছে এই জিনিসটা দেখলাম। এবং এখন তো হচ্ছে গো আমেরিকানও যে এইটাতে ফিট থাকার জন্য খেলতেছে, আমি অবাক হইলাম কোনটা শুনে। হাইয়েস্ট পেইড সামওয়ান মেসি টোটাল আমেরিকান লিগ গুলার মধ্যে, সেকেন্ড হাইয়েস্ট পেইড সামওয়ান হচ্ছে ও। এত টাকা দিয়ে ওরে আমেরিকা খেলাইতেছে, সো ডেফিনেটলি কিছু না কিছু তো উই শুড টক অ্যাবাউট হিম অলসো। আমরা আরেকটা জিনিস উত্থাপন করতে চাই, আমেরিকার যে ডায়াসপোরা,
আমেরিকায় কিন্তু এবার একটা অন্যরকম মজার বিশ্বকাপ হবে। যেমন ডাচদের কথা আমি বলতেছিলাম, ওরা গত মাসে অনেকগুলা বাস পাঠায় দিচ্ছে, যেগুলা হচ্ছে যে দ্য অরেঞ্জ বাস বলে আর কি, যে কমলা রঙের বাস, ওইগুলাতে করে ওদের ফ্যানরা ঘুরবে। এবং এই ইন্টিমিডেশন গুলা খুব মজার হবে, মানে এক একটা জায়গায় যেমন স্পেনের আবার বিরাট সাপোর্ট থাকবে, স্পানিক যে জনগোষ্ঠীর মেক্সিকো। মধ্যে। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে যেটা আসলে আমার একটা আশঙ্কার যে জায়গা এখনো শুরু হয়নি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের এক হচ্ছে যে অনেক রিস্ট্রিক্টেড ভিসা রিসের। ওয়ার্ল্ড কাপ মানে কি হয়, যে কোনো বিশ্বকাপে দেখবে যে পৃথিবী থেকে কমপক্ষে হচ্ছে মিনিমাম 1 লাখ লোক হচ্ছে সেই দেশটাতে যায়, ঘুরে, তারা বিভিন্ন সময় আয়োজন করে। এখানে এত পরিমাণ রিস্ট্রিকশনস, এক নাম্বার। দ্বিতীয় কথা, টিকিটের প্রাইসে সেদিনও কথা হচ্ছে যে এত হাই টিকিটের প্রাইস, স্টেডিয়াম যদি ফাঁকা না হয়ে যায়, এটা আমার কিন্তু একটা টেনশনের বিষয় ওয়ার্ল্ড কাপ নিয়ে। এবং স্টেডিয়াম গুলো কত সুন্দর সুন্দর, আমি ওই দিনই দেখিয়েছিলাম। ইরানের প্লেয়ার গুলো হলো যে আজকে তাদের হলো যে বোধহয় হলো যে মেক্সিকো গিয়ে তারপরে এসে আবার মানে ওদের জাস্ট একদিনের ভিসা দেওয়া হয়েছে, খেলার আগে যাইতে হবে, আবার খেলা শেষ হয়ে ফিরত আসতে ওইটা আবার হবে। মজা আছে, ওইটা আবার ট্যাকটিক্যাল। কারণ হচ্ছে দেখা গেল আমেরিকার এক স্টেট থেকে আরেক স্টেটে যত দূর, মেক্সিকো থেকে ওটা কাছে, মানে আরো কয়টা টিম প্র্যাকটিক্যাল জায়গা থাকে না, কারণ তখন এটা দায়ভার আসা পর আসলে ফিফা করে। কারণ হলো যে দিন শেষে এটা দুইটা দেশের মাঝখানে পলিটিক্যাল যুদ্ধ চলতেই পারে, কিন্তু এখন ফিফা বা এই ধরনের যে ধরনের কথা হচ্ছে সিরিয়াস আলোচনা করলে তো এখন এটাও বলা যায় রাশিয়া কিন্তু ব্যান। হ্যাঁ রাশিয়া কিন্তু আমরা ফাইনালে করতেছি যেটা এটার জন্য, কিন্তু ওইখানে কিন্তু ওদের ইসরায়েলের জন্য, এই আমেরিকার জন্য এগুলা কিন্তু কিছু আসে না। যে সব জায়গায় ওই তালের মোড়ক থাকে কিছু, মানে ব্রাজিলিয়ানদের মধ্যে কিছু থাকে, যত যাই হোক তালগা সামনে। আমি এইবার ওয়ার্ল্ড কাপ ইরানের খেলাগুলো খুব ইন্টারেস্টিং হবে। মানে ভাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সামহাউ ওরা যদি নকআউট পর্বে যায়, সামহাউ একটা কিন্তু ইরান আমেরিকান ম্যাচ হওয়ার চান্সেস আছে। আপনি বুঝতেছেন ওটা কি পরিমাণ এক্সপ্লোশন হবে। এবং মজার ব্যাপার 94 কিন্তু হয়েছিল তখনও তো যে ব্যান ইরানকে, এবং এই ইরান ওইটা হার জেতার পরে বলছিল যে আমাদের হচ্ছে আর কিছু লাগবে না, আমরা কাপ পাই গেছি, আমেরিকার হারাইছি, খোমেনি সম্ভবত ডিরেক্টলি বলছে যে শয়তানকে হারাইছি। ওরা যেভাবে দেখে আর কি, সম্ভবত ইরান একবার ধরেন অস্ট্রেলিয়াকে হারানোর পরেই মানে প্লে অফ খেলা হবে, সেখানে বলা হয়েছিল যে এইবার জিতলে ইরান ওয়ার্ল্ড কাপ চলে যাবে। গভর্নমেন্ট থেকে নাকি আন্ডার হ্যান্ড ইনফরমেশন দেওয়া হয়েছে যে তোমরা হাইরা যাও, হারলে যে পরিমাণ নারী সাপোর্টাররা বাইর হবে আমরা কন্টেইন করতে পারবো না। যে মানে এই যে নানা ধরনের ইকুয়েশন, কিন্তু ওইবার নাকি ওইবার ইভেন খোমেনি হিমসেলফ অ্যালাউড আমেরিকার হারাইছি, যা খুশি করো। এই ধরনের আসলে মিথ্য বা সত্যি যে গল্প চলতে থাকে, ফুটবল মানেই তো আসলে এগুলো, এই গল্পই আসলে ফুটবল। এই খেলার এই 1.5 মাসের বাইরেও আসলে মাঠের বাইরের যে জিনিসটা ফুটবল নিয়ে যে আমরা ব্যান্টার করতেছি, আমরা ফাইজলামি করতেছি, এটাই তো ফুটবল। আসে উন্মাদনা শব্দটা কই থেকে আসছে? এখান থেকে। ফুটবল উন্মাদনা তো এইটাই, মাঠের মধ্যে তো কি উন্মাদনা হয় ভাই? বাইরে তো ফ্যানরা আসলে উন্মাদনা দেয়। এই আমি হলাম যে একটা প্রজন্ম, আমি ভাবতেছি আপনারা যখন ইয়ে করতেছেন, একটা প্রজন্মের হলো যে একদম এইবার বিশ্বকাপ শেষ বিশ্বকাপ, হ্যাঁ মানে একটা এটা ট্রু একটা মানে একটা জেনারেশনাল একটা আশেপাশে হ্যান্ডওভার। আমি বলবো এবারের ওয়ার্ল্ড কাপটা মানে প্রথম মানে অনেকগুলা খেলোয়াড়ের নতুন এন্ট্রি, যেমন অনেকগুলা খেলোয়াড়ের চলে যাচ্ছে, সো হচ্ছে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম মানে হ্যান্ডওভারের একটা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে 2026। তো যদি আমি এই এক্সপেকটেশনের জায়গা থেকে ধরি, ধরেন যেটা আমরা প্রথমে ফাইজলামি করা হইলো, এমন অনেক ব্রাজিল ফ্যান, এমন অনেক মানে প্রতিপক্ষ যাদেরকে আমি দেখছি 2022 হলো যে ঠিক আছে ফ্রান্সের সাপোর্ট না করে অনেকটা দেখছি যে আর্জেন্টিনার সাপোর্ট করছে, জাস্ট আসলেই করছে ট্রফি, মানে হলো যে মেসির হাতে ট্রফিটা দেখার জন্য। এইবার আমরা যতই বলি যে আমরা ডিফেন্ড করবো, উই গোনা ডিফেন্ড ইট, বামোস, এটা একদিকে, কিন্তু যদি আমরা এই দিকটায় আসি, সেটা হলো যে এই সমস্ত হলো যে স্ট্যাটিস্টিক্স, তারপরে প্রেডিকশন বাদ দিয়ে যদি আমরা আসলে বলি যে আমরা আসলে কার হাতে এইবার বিশ্বকাপটা দেখতে চাই, সেই চাওয়াটা থেকে ভ্যান্ডাইকের হাতে। ওকে ফাইন, মো সালাদের রেখে বেটা বলতে না টিম ছেড়ে দিয়েছে তো, একটা 2 মাস আগে হইলে হচ্ছে। আরে তারপরে আমরা আসলে এবার যদি দেখি, আমরা বা আমরা আশপাশে যে দেখতে পাচ্ছি কার হাতে হলো যে এবার কাপটা আমরা ইমোশনালি দেখতে চাই। স্ট্যাটিস্টিক্স কিন্তু আমি দূরে রাখতেছি, আমি বলছি ইমোশনালি আসলে আমরা কার হাতে কাপটা দেখতে চাই। ইমোশনালি এখানে আরেকটা তারা যোগ হবে, মানে নামটা বলেন না, কার জন্য এবার নেওয়াটাই জরুরি। যেমন আমরা তো বলতে পারি মেসি যে হ্যাঁ ও আরেকটা নিয়ে যাক, ও আরেকটা নিয়ে যাবে, বা আলভারেজও ওই জিনিসটা আরেকটু বুঝুক, হ্যাঁ, বা এমির জন্য, এমি মেসি দুইজনের জন্য এইবার যদি পোয়েটিক ভাবে আমরা জিনিসটা চিন্তা করে দেখি, যেখানে সব ব্যান্টার আজীবনের জন্য সব শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে যে 2 গোটের খেলা তো আমরা গত দেখছি, যেটা একটু আগে বলছিলাম, হ্যাঁ একদম মেসি ভার্সেস রোনাল্ডো হতে হতে এখন কিন্তু যদি মেসি CR7 দুজন দুই হাতে 2টা বিশ্বকাপ নিয়ে ওয়াকিং অফ ইনটু দ্য সানসেট,
এইটা কিন্তু এবার সম্ভাবনা অনেক বেশি আছে, না এটা সম্ভাবনা বেশি অনেক বিকজ বেশি আছে, কারণ পর্তুগালের টিমটা ওরে ছাড়াই ভালো। সো মাঝখান থেকে রোনালদো ওর যে লাইফটা মানে ওর যে মানে তৃপ্তিটা বা অপূর্ণতা সেটা মানে ফিল আপ হয়ে যাবে, হয়ে যাইলেও যাইতে পারে আর কি। না মনে হইতাছে মানে যে আপনার- অনেকখানি চান্স আসলে। এইটাও আবার ডিপেন্ড করবে স্পেনের উপরে, কারণ ওদেরও একটা ম্যাচ হওয়ার চান্সেস আছে। আমি যদি ভুল না করি ভাই, আপনি যদি ফিক্সচারটা আর ভালো করে দেখে থাকেন, এটা কি কোয়ার্টার বা সেমি, আর এগুলা তো যে- স্পেন আর পর্তুগালের খেলা যদি কোয়ার্টার সেমি না কোয়ার্টার ফাইনাল যদি সবাই সবার ম্যাচগুলো জেতে হ্যাঁ। টপ অফ দ্য গ্রুপ হয়, কোয়ার্টার ফাইনাল একটা হওয়ার কথা আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। হ্যাঁ মানে ওইটা মানে হচ্ছে সবাই সবার সাথে মেসি আর জিতলে। ইসের যে একটাই Having আচ্ছা, said that, এইবারে ঝামেলা হয়েছে কি আপনার ওই যে বেস্ট 3 গুলাও যাবে হ্যাঁ মানে ওইটা আটটা বেস্ট থ্রি ওইটা যাবে নিয়ে ঝামেলা, কিন্তু ওইটা ওয়ার্ল্ড কাপে নিয়ে এই ওয়ার্ল্ড কাপে ঝামেলা। আপসেট অনেক কম বেশি। হবে না আপনার বেশি হইতে পারে বেস্ট 8টা ধরেন কোন একটা না, কারণ অনেক সময় আগে কি হতো দুইটা থাকতো, হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ। কেউ একটা একটু মিস করে গেলে কি হতো থার্ড প্লেস তার মানে আউট। এবার Out, কিন্তু থার্ড এবার প্লেসে অনেকে যদি যাইতে পয়েন্ট পারবে। থাকে সে কিন্তু একটু সুযোগ পাবে। না না সুযোগ পাবে সেই হিসাবে ঠিক আছে, কিন্তু দেখা গেল সে থার্ড হয়ে উঠা, যেমন আপনি 90 ওয়ার্ল্ড কাপে ব্রাজিল আর আর্জেন্টিনা সেকেন্ড রাউন্ডে খেললো, কারণ কি আর্জেন্টিনা থার্ড হয়ে উঠছিল, আলটিমেটলি আর্জেন্টিনা হচ্ছে ফাইনাল পর্যন্ত গেল, ইতালি 94 এ হচ্ছে থার্ড হয়ে উঠছিল। সেইবার দেখা গেল যে ইতালির কথা বলতেছেন আমার হাসি পাইতেছে ভাই, ইউরো চ্যাম্পিয়ন একটা টিম উড়াই এবার ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই না করতে পারে আমার না। জন্য আমার যেটা ভালো লাগছে বাসিয়া meme, হারছিল না? আমার একটা মিম খুব ভালো লাগছে যে হচ্ছে গত 20 বছরে হচ্ছে ইতালি ওয়ার্ল্ড কাপ খেলছে 2 বার আর শাকিরা হচ্ছে 3 বার আসলে ভাই এটা খুব ভালো ওয়ার্ল্ড কাপে লাগছে। পারফর্ম করছে শাকিরা আসলে 3 বার, আসলে এটা ইতালি থার্ড 2 বার। টাইম। এবং আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যে ওই ইতালির কথা বলতে গেছিলাম, ওই দিন আমি জেমিনিরে বললাম, তাও আমার হচ্ছে জেমিনি প্রিমিয়াম ভার্সন, তারে বললাম এই যে আমি একটা পারমুটেশন করে দাও, আমি ভাবলাম যে আমি হ্যাপা না নেই যে কার সাথে কার খেলা হইতে পারে। সে একটা জায়গায় বলতেছে আমি বলছি আর্জেন্টিনা যদি গ্রুপে দ্বিতীয় হয়ে ওঠে তৃতীয় হয়ে এই সব পারমিনেশন করতেছে, বলতেছে আর্জেন্টিনা তৃতীয় উঠলে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ইতালির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আমি বললাম যে প্লিজ ভাই নো এআই মানে এআই ইউজ করবো ভালো কথা, কিন্তু সো আমি আসলে হচ্ছে ওই মজা করতে গিয়ে এবার বলি এবার তো হচ্ছে এআই এর পরে প্রথম ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, অনেকে এআই এর উপরে ভরসা করবে, একদম। এআই কিন্তু এই বেসিক ব্লান্ডার করবে step করবে, নেওয়ার exactly, জায়গায়। exactly. যে শক্তিশালী ইতালির সাথে ইতালির সাথে খেলা খেলতে হবে এটা সেটা, হ্যাঁ। যাই হোক। আর ওই যে আমি একটু ভাইয়ার কাছে একটু আসি, বেন্টারিং আবার একটু ফেরত আসি, সেটা হচ্ছে গিয়ে যে এইবার তো আমরা ওয়ার্ল্ড কাপের রুলস গুলা জানি ভাই, হ্যাঁ এটা নেইমারের জন্য দুঃখজনক যদি আর কি যতক্ষণ ও খেলতে পারে, রোনালদোর জন্য, কারণ ওই যে আপনার থ্রো ইন করার জন্য এবার কি বলছে 5 সেকেন্ডের মধ্যে করতে হবে সাইড থেকে, তারপর বেশিক্ষণ ইসে হাতে রাখতে পারবে না, মানে গোলকিপার মানে এগুলা বেশিক্ষণ করতে পারবে না। তো আমি বললাম বড় বাচ্চা বেঁচে গেছে, কারণ রোনালদো যখন হচ্ছে একটা ফ্রি কিক পায় আর যখন গোল দিতে যায় ভাই, প্রথমে হচ্ছে বলটা রেখে সে ফাঁকা হয়ে দাঁড়াবে, পা গুনে গুনে সে পিছনে আসবে, প্যান্টটা তুলবে, এরপরে সে দৌড়ে যায়, মানে ফুল ফোর্স দিয়ে তার গোলটা করতে হবে। হ্যাঁ তারপর আবার সে আবার শুরু করতে হবে, অত সময় তো আর পাওয়া যেত না ভাই, বেঁচে গেছেন না ভাই। এইটা আর্জেন্টিনার ফ্যানদের সমস্যা কি ফ্রি কিক আর থ্রো ইনের পার্থক্যটাই বোঝে না। না না আমি বলছি বেঁচে গেছেন ভাই, বেঁচে গেছেন যে ওই জায়গায় দেয় না, ওই তাইলে জায়গায় দেয় না, রোনালদো না, না, মেনশনই করলো এটা। ওটাই বলছি। আর ব্রাজিল ফ্যানদের সমস্যা কি সেটা আমি তো হলো ব্রাজিল ফ্যান, আমি অ্যান্টি আর্জেন্টিনা প্রথম কথা, তারপরে বাকিটা এই যে না, না, anti আর্জেন্টিনা বললে তো আমিও আমি বলে যে পর্তুগাল জিতে তো আমি ভালো আপনাদের বলি আছি, যে তারা জিততে আমি খুশি। ওয়ার্ল্ড কাপের আমরা হিস্ট্রি নিয়ে আবার একটু শেষ করি যে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে লজ্জাজনক হিস্ট্রি হচ্ছে 78 ওয়ার্ল্ড কাপ, অবশ্যই। একদম হচ্ছে স্বৈরাচারের ওয়ার্ল্ড কাপ, ভিদাল আর ওয়ার্ল্ড কাপ বলা হয়, তো যেটা হচ্ছে আর্জেন্টিনা আসলে ডাচদের বিশ্বকাপটা জিততে দিল। আপনাকে মিউট করে দিলাম আমি, আপনাকেও, কারণ এখানে যতক্ষণ এরা থাকবে ততক্ষণ পর্যন্ত ব্যান্টার চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জিনিসপত্র চলতে থাকবে, যেহেতু এটা আমার বিপক্ষে যাচ্ছে, এখানকার স্বৈর শাসক আমি, এবং সেই জন্য আমি এটা মিউট করে দিলাম। কিন্তু আপনারা কোথাও যাবেন না, ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাচ্ছে আমাদের ব্যান্টারও থাকবে, তেমনি থাকবে ওয়ার্ল্ড কাপ নিয়ে ডিসকাশন, স্ট্যাটিস্টিক্স এবং অ্যানালাইসিস। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন, ফুটবল ফ্রিক শো এর সঙ্গেই থাকবেন। আপনার সঙ্গে দেখা হবে খুব দ্রুত। ও আফা আসবে।